কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার। স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান শিক্ষকরা। বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় হতাশ নেতাকর্মীরা। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার ৯ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে আহত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন। এমন খবর পাবার পর থেকে পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ে সাবেক পৌর মেয়র সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিন শিক্ষকদের পক্ষ থেকে এ দাবি করা হয়। আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ রোববার ৯ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগী নিরীহ শিক্ষকদের উপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। ৩ দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। রোববার থেকে কর্মবিরতির পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হল ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। একাধিক শিক্ষক আহত হয়েছেন। আটক হন বেশ কয়েকজন শিক্ষক। শাহবাগ থানায় গ্রেফতারদের মুক্তি এবং আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাত ১২টা ১ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটান বেশ কিছু সংখ্যক শিক্ষক। সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও কুমিল্লা ২ হোমনা তিতাস ও কুমিল্লা ৭ চান্দিনা সংসদীয় আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে জানানো হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এমন খবর শুনে কুমিল্লা ২ হোমনা তিতাস আসনের বিএনপির নেতাকর্মী সহ দলের সাধারণ ভোটাররা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হোমনা তিতাস বিএনপির ঘাঁটি। এখানে অন্য উপজেলার ভোটার কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে অথবা জোটের কোনো নেতাকে মনোনয়ন দেয়া হলে এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হবে, তা অনায়াসে বলা যায়। অপরদিকে স্থানীয় নেতাদের অভিযোগ, দীর্ঘদিন যারা মাঠে থেকে হামলা মামলা খেয়ে দলকে সুসংগঠিত করে রেখেছেন এবং এলাকাবাসী যাদেরকে চায় তাদেরকে মনোনয়ন না দিয়ে এলাকার বাইরের প্রার্থীদের অগ্রাধিকার দিলে তৃণমূল নেতাদের উপেক্ষা করা হবে। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও চরমভাবে হতাশা সৃষ্টি হবে এবং কুমিল্লা ২ হোমনা তিতাস শাসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে। আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে কাজ করছে দলের প্রভাব বিস্তার ও গ্রুপ ভিত্তিক তদবিরের রাজনীতি। হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহর বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার বাসিন্দা। তিনি এই আসনের কেউ নন। বছরের পর বছর ধরে আমরা এখানে সংগঠন টিকিয়ে রেখেছি। এখন বাইরে থেকে কেউ এসে নেতৃত্ব নেবে, এটা মেনে নেবে না এই আসনের সাধারণ মানুষ। তিনি আরও বলেন, মাঠের বাস্তবতা না বুঝে প্রার্থী নির্ধারণ করা হলে
তৃণমূলের প্রতিক্রিয়া সামলানো কঠিন হবে এবং দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোট ও দোয়া চাচ্ছেন তারা। এতে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজ বয়ে চলেছে। তবে এই আসনে পার্শ্ববর্তী কুমিল্লা ১ আসনের মেঘনা উপজেলার বাসিন্দা কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম আসায় স্থানীয়ভাবে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তার এই আসনে নেই তেমন কোনো প্রচারণা ও গণসংযোগ। এছাড়া স্থানীয় বিএনপির বড় একটি অংশের নেতাকর্মী সহ সাধারণ মানুষ বহিরাগত প্রার্থীকে মানতে রাজি নন। তাদের দাবি স্থানীয়, বিশেষ করে হোমনা ও তিতাস উপজেলার যে কাউকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, কুমিল্লার উত্তর দুইচ্ছা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না ও জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহসভাপতি মানোয়ার সরকার সহ হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান নিয়মিত মাঠে ছিকে হোমনা ও তিতাস উপজেলায় পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি অন্য প্রার্থীরাও তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে গণসংযোগ করে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যেও স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে। নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহিরাগত কাউকে তারা মেনে নেবেন না। প্রকাশ্যেই সভা সমাবেশ করে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি হয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হয়েছে, কারণ এই আসনে মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত মনে করছেন অনেকে। তবে সেটি যদি হয় এই আসনের মধ্যে জনপ্রিয় এবং জনসম্পৃক্ত কোনো প্রার্থী। অন্যদিকে এই আসনে জামাতে ইসলামী আগে কখনো সংসদে যেতে না পারলেও এবার তারা নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে। বিএনপি চেয়ারপারসনের সাবেক এপিএস ইঞ্জিনিয়ার মতিন খান বলেন, হোমনা তিতাসের জনসাধারণ আমাকে চাচ্ছে। বিএনপির আমলে ২ উপজেলায় আমার অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে। বাইরের কোনো প্রার্থীকে এই আসনের মানুষ মেনে নেবে না। আমরা চাই এই আসনের মধ্যে জনপ্রিয় এবং জনসম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক। তবে দলের মনোনয়ন নিয়ে আমি আশাবাদী। মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, গত ১৭ বছর অনেক হামলা মামলার মধ্যেও কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। শত নির্যাতনের মাঝেও এলাকা ছাড়িনি, তৃণমূলকে ছেড়ে কোথাও যাইনি। এখন দেখি অনেকেই প্রার্থী হতে চায়। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতি নির্ধারকদের উপর আশা রাখি, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে হোমনা ও তিতাসের উন্নয়ন করে যাব। আরেক মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না বলেন, ধানের শীষের মনোনয়ন এখনও কেউ পাননি, অথচ কেউ কেউ গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছেন, যা প্রতারণার শামিল। এখানে অন্য কোনো উপজেলার কোনো ভাড়াটিয়াকে মেনে নেবে না কুমিল্লা ২ জনগণ এবং তা প্রত্যাখ্যান করবে। মানুষ হোমনা ও তিতাস উপজেলার স্থানীয় প্রার্থী চায়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার ৩,৭০,৯১৭ জন। এর মধ্যে হোমনা উপজেলায় ১,৯৫,৯১৭ জন এবং তিতাস উপজেলায় ১,৭৪,৪০০ জন। মোট ভোটকেন্দ্র ১০৯টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বৈঠক হয়েছে। রবিবার ৯ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে IMF-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ড জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে IMF-এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় মূল্য সংযোজন করের হরমোনাইজেশন, ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, কর্পোরেট কর বৃদ্ধি করে জিডিপি টু ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির বিষয়, যা বিএনপির নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে উপস্থাপিত হয়। বিএনপির প্রতিনিধি দল বৈঠকে জোর দিয়ে উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার অপরিহার্য। দলটির নেতারা বলেন, বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ জাগিয়ে তোলে।